226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, এই বক্তব্য শেখ হাসিনারই। ফরেনসিক টেস্টে মিলেছে অডিও সত্যতা, ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। বাংলাদেশ শান্তির পক্ষে, তবে বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধ প্রস্তুতি না রাখার আত্মঘাতী মন্তব্য প্রধান উপদেষ্টার। নিরাপদ দেশ করার আহ্বান। বিভেদ মুক্ত শান্তির সমাজ করার আহ্বান বিএনপির মহাসচিবের। নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবি জামায়াতের আমিরের। আদানি গ্রুপের $40 কোটি কর ফাঁকির অভিযোগ অনুসন্ধানে দুদক। সংশ্লিষ্টতা খুঁজে দেখতে এনবিআর সহ বিভিন্ন দপ্তরে চিঠি। ভয়াবহ দাবানলে পুড়ে ছাই জেরুজালেমের অন্তত 5টি এলাকা। প্রাণহানি এড়াতে স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিয়েছে উদ্ধারকর্মীরা। এবং জিম্বাবুয়েকে ইনিংস ও 106 রানে হারিয়ে টেস্ট সিরিজে বাংলাদেশের সমতা। ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতে মিরাজের ফাইফার। আমন্ত্রণ সংবাদ রাতে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। ফরেনসিক টেস্টে শেখ হাসিনার এমন বক্তব্যের সত্যতা পেয়েছে সিআইডি। আদালতের জন্য এটি হুমকি কিনা 15 মের মধ্যে হাসিনার কাছে তার ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আবুল হাসান হত্যার অভিযোগে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। দ্রুত সময়ে শেখ হাসিনার বিচার কাজ শুরুর কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাবরিনা মজুমদারের রিপোর্ট। আমার তো অভিযোগ আসছে না, আমার তো সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছে। গেল বছরের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ফোন আলাপ। এর ধারাবাহিকতায় গেল বছরের 28 অক্টোবর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে শেখ হাসিনার একটি ফোন আলাপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই ফোন আলাপে শেখ হাসিনা বলেন তার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পাওয়া গেছে। এছাড়া বিএনপি নেতাদের বাড়িঘর ভাঙচুর নিয়েও কথা বলেন তিনি। এটি তারই কণ্ঠের বলে প্রতিবেদনে প্রমাণ পেয়েছে সিআইডি। একই সঙ্গে অভিযোগ আনা হয় হুমকি ও বিচার কাজে বাধা দেওয়ার। বিষয়টি বুধবার প্রসিকিউশনে জানালে আগামী 15 মের মধ্যে শেখ হাসিনার কাছে এই বক্তব্যের ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল। এই কথোপকথনের মাধ্যমে এইটা তদন্ত সংস্থার কাছে সুস্পষ্ট হয়েছে যে এই দুজন অপোজিট পার্টি অর্থাৎ আসামি শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। এদিন নারায়ণগঞ্জে জুলাই আগস্টের আন্দোলনে আবুল হাসান খানকে হত্যার অভিযোগে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আশুলিয়া থানায় 6 জনের মরদেহ পুরানোর ঘটনায় পুলিশের এসআই আরাফাত উদ্দিন ও এএসআই কামরুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। সর্বশেষ সময়ে তদন্ত সংস্থায় নতুন কিছু আলামত এবং নতুন কিছু তথ্য প্রমাণ পাওয়ার প্রেক্ষিতে তদন্তের জন্য সময় বৃদ্ধি করে নিয়েছেন। সেই তদন্তে এই দুজন পুলিশ অফিসারের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। শামীম ওসমানের বিরুদ্ধে আগে থেকেই এই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। বাকি যেসব আসামি তাদের নাম আমরা প্রকাশ করছি না, যেহেতু তাদেরকে গ্রেপ্তার করার প্রয়োজন আছে। এছাড়া স্বামীর অসুস্থতার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি চেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। তার আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করার কথা বলা হয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী, তাই সশস্ত্র বাহিনীকে যুদ্ধ প্রস্তুতি রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশপ্রেম এবং পেশাদারিত্বের মধ্য দিয়েই আগামী নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। বুধবার বীর উত্তম একে খন্দকার বিমান ঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025 পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শনের আগে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দেয় বিমান বাহিনী।
মহড়ায় অংশ নেয় বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, রাডার এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নেয় সেনাবাহিনী, নৌবাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও বিএনসিসির সদস্যরা। মহড়া পরিদর্শন শেষে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। জানান, বিমান বাহিনীকে অত্যাধুনিক করে গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে। তিনি আরো বলেন, যুদ্ধ না চাইলেও বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না থাকা আত্মঘাতী। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। দেশের আর্থিক পরিস্থিতি বিবেচনায় শান্তির দিকে হাত বাড়িয়ে কৌশলী হতে হবে বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়, কিন্তু প্রস্তুতিতেও থাকতে হবে। মহান স্বাধীনতা যুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশপ্রেম ও পেশাদারিত্বের মধ্য দিয়েই আগামী দিনের নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশপ্রেম ও পেশাদারিত্বই আগামী দিনের নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল ভিত্তি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশে চলমান হিংসা প্রতিহিংসার অবসান ঘটিয়ে বিভেদমুক্ত সমাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আওয়ামী লীগের দোসররা পালিয়ে যাওয়ার কারণে তাদের মালিকানাভুক্ত প্রতিষ্ঠান বন্ধ না করে প্রশাসক নিয়োগ দিয়ে চালানোর আহ্বান জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের সেন্ট মাদার তেরেসা স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি চলমান হিংসা প্রতিহিংসা ও বিভেদের অবসান ঘটিয়ে একটি সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানান। আমাদের দুর্ভাগ্য যে আজকাল গোটা পৃথিবী কেমন যেন একটা ডিভাইসিভ হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। হিংসা প্রতিহিংসা হানাহানি এটা গোটা পৃথিবীময় চলছে। এটাকে থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে সত্যিকার অর্থে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা। আমাদের ছেলেমেয়েরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে নতুন একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক সমাবেশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগের দোসরদের মালিকানাভুক্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ করে যদি শ্রমিকদের ছাঁটাই করা হয় তবে তা সরকারের ভুল নীতি হবে। ওই সমস্ত প্রতিষ্ঠানের মালিক যারা অন্যায় করেছে, যারা টাকা পাচার করেছে, যারা হাত মিলিয়েছে এবং সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা মন্ত্রণা দিয়েছে, তাদের বিচার করুন, তাদেরকে বিচার করতে হবে। কিন্তু তাদের ফেলে রাখা প্রতিষ্ঠানগুলো, সেখানে শুধুমাত্র সাধারণ শ্রমিক থেকে শুরু করে একেবারে শিক্ষিত বেকার ইঞ্জিনিয়ার এবং মানে একেবারে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে খুবই মেধাবী ছেলেরা পর্যন্ত সব বেকার হয়ে যাচ্ছে। তো এইটা তো আমার মনে হয় যে সরকারের ভুল নীতি। এদিকে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করে জামায়াতের আমির ডক্টর শফিকুল রহমান বলেন, জাতির নজরকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চক্রান্ত চলছে। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ইসলাম ফোবিয়া আমাদের করণীয় শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। প্রতিবেদন প্রত্যাহারের আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, এ নিয়ে আন্দোলনে যেতে চায় না তৌহিদি জনতা, তবে না করলে রাস্তায় নামতে বাধ্য হবে। নারীদের অধিকারের কোনো জায়গায় যদি ক্ষুণ্ণ হয়ে থাকে, সেটাকে যদি আবার সামনে আনতে হয়, তাহলে অবশ্যই
এদেশের বেশিরভাগ মানুষের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয়, তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হবে। এই কমিশনে দুঃখজনকভাবে সেই রকম একজন নারীকেও রাখা হয়নি। আমাদের সাফ কথা, এটা মানব না আমরা। এর জন্য কোনো আন্দোলনে আমরা যেতে চাই না, কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলনে যাব। দেখছেন সংবাদরাত। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টে দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। বুধবার সন্ধ্যা 5:50 আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। এর আগে দুপুরে রাষ্ট্রদ্রোহের মামলায় বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান এবং বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিনের আদেশ দেন। তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করেন হাইকোর্ট। পরে বিকেলে অ্যাডভোকেট অন রেকর্ড হেলাল আমিন আপিল বিভাগের চেম্বার জজ আদালতে জামিন স্থগিতের আবেদন করেন। হাইকোর্টের রায়ের অনুলিপি প্রকাশ এবং নিয়মিত লিভ টু আপিল দায়ের না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সুন্দরবনের মধু, মধুপুরের আনারস, কুমিল্লার খাদি, সিলেটের মণিপুরি শাড়ি, মিরপুরের কাতান শাড়ি, সিরাজগঞ্জের লুঙ্গি, কুমারখালীর বেডশিট সহ দেশের বিভিন্ন জেলায় 24টি ভৌগোলিক নির্দেশক পণ্যকেই জিআই সনদ প্রদান করেছে শিল্প মন্ত্রণালয়। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদ নানা রকমের গানকে বাইরের দেশে উপস্থাপনের সর্বোচ্চ চেষ্টা করবে সংস্কৃতি মন্ত্রণালয়। সঙ্গীত শিল্পীদের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বিস্তারিত জানাচ্ছেন NI নাহিদ। সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার সহ সঙ্গীত ভুবনের সবার সৃজনশীলতা সংরক্ষণ এবং নতুন উদ্ভাবনকে উৎসাহিত করার মাধ্যমে মেধা সম্পদের অধিকার সুরক্ষার উপর গুরুত্ব দিয়ে আইপি অ্যান্ড মিউজিক ফিল দ্য বিট অব আইপি প্রতিপাদ্যে বিশ্ব মেধা সম্পদ দিবস 2025 উদযাপন উপলক্ষে আলোচনা সভা। সাপোর্টটা যদি পেতে পারি তাহলে আমরা রয়্যালটি কালেকশন বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্যাটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমানের সভাপতিত্বে এতে অংশ নেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ সঙ্গীত সংশ্লিষ্টরা। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটা বাংলাদেশ সরকার নিচ্ছে এবং আমি এতে ভীষণ খুশি। আমাদের দেশের অনেক আইন থাকে, আমরা পিছিয়ে যে আইনের প্রয়োগে। অনুষ্ঠানে সুন্দরবনের মধু, মধুপুরের আনারস, নরসিংদীর লটকন, কুমিল্লার খাদি, সিলেটের মণিপুরি শাড়ি, মিরপুরের কাতান শাড়ি, সিরাজগঞ্জের লুঙ্গি, কুমারখালীর বেডশিট সহ দেশের বিভিন্ন জেলার 24টি ভৌগোলিক নির্দেশক পণ্যের জিআই সনদ প্রদান করা হয়। এ সময় সংস্কৃতি উপদেষ্টা জানান, বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদ ও সঙ্গীত বিদেশে উপস্থাপনের সর্বোচ্চ চেষ্টা করবে সংস্কৃতি মন্ত্রণালয়। প্রত্যেকটা জায়গায় গিয়ে এই গানগুলোকে কিভাবে আমরা অডিও ভিজুয়াল মাধ্যমে তুলে ধরবো এবং এট দ্য সেম টাইম শিল্পীরা যেন এটা থেকে টাকা পায়। মানে সৃজনশীল অর্থনীতিতে মেধাসত্বের উপর গুরুত্ব দেওয়ার কথা জানান শিল্প উপদেষ্টা। প্রতিটি গানের, প্রতিটি সুরের, প্রতিটি তালের পেছনে রয়েছে অগণিত সৃষ্টিশীল শ্রম, মেধা ও প্রাণের নিবেদন। সভায় নতুন নিবন্ধিত জিআই পণ্যের প্রচার ও প্রসারে সবাইকে আহ্বান জানান আলোচকরা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। প্রথমবারের মতো বাংলাদেশে অ্যাসেম্বল করা প্রোটন X70-র আনুষ্ঠানিক উদ্বোধন করেছে র্যাঙ্কস কার্স লিমিটেড। বাংলাদেশে প্রোটন X70-র উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি দেশে অ্যাসেম্বল করা প্রথম প্রোটন X70। গাজীপুরের কাশিমপুরে অবস্থিত র্যাঙ্ক অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এই গাড়ি তৈরি করা হচ্ছে। ফলে X70 এখন গৌরবের সাথে মেড ইন বাংলাদেশের গাড়ি হিসেবে বাজারে এসেছে। এই সি সেগমেন্ট USV এখন প্রোটনের ঢাকা এবং চট্টগ্রাম শোরুমে পাওয়া যাচ্ছে এবং এটি 18তম ঢাকা মোটর 2025-এ প্রদর্শিত হবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাঙ্ক অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান। অনুষ্ঠানে র্যাঙ্কস কার লিমিটেডের পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রশিদ ভুঁইয়া সহ র্যাঙ্কন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। আসন্ন ঈদুল আজহার আনন্দ আরও বাড়িয়ে দিতে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য
উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার গত বছরের ন্যায় এবছরও ফ্রিজ কিনুন হাম্বা জিতুন সিজন 2 অফার ঘোষণা করেন। মিনিস্টার প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে মিনিস্টার মাইওয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির অফারটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিলার চ্যানেলের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইসহাক জোয়াদ্দার, শোরুম চ্যানেলের পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান খান, কর্পোরেট চ্যানেলের পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ মাহবুবুর রহমান এবং হেড অফ ব্র্যান্ড মার্কেটিং এবং কমিউনিকেশন সোহেল কিবরিয়া সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেখছেন সংবাদ রাত। ভয়াবহ দাবানলে ছাই পবিত্র জেরুজালেমের অন্তত 5টি এলাকা। বুধবার জেরুজালেমের পশ্চিমাঞ্চলের এস্টাওল বনাঞ্চলে ছড়িয়ে পড়ে দাবানল। প্রাণহানি এড়াতে স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিয়েছে উদ্ধারকর্মীরা। এছাড়া আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ করছে দমকল বাহিনীর 63টি ইউনিট এবং 11টি হেলিকপ্টার। সবার নিরাপদ নিশ্চিত করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন, জানাচ্ছেন নীরব দাস। ধোঁয়ায় ছেয়ে গেছে ইসরায়েল অধিকৃত জেরুজালেম। কয়েক কিলোমিটার দূরে অবস্থিত তেল আবিব থেকেও নজরে আসছে ধোঁয়ার কুণ্ডলী। বুধবার গরম ও বাতাসের তীব্র গতিবেগের সঙ্গে পাল্লা দিয়ে জেরুজালেমের পশ্চিমাঞ্চলের এস্টাওয়াল বনাঞ্চলে ছড়িয়ে পড়ে দাবানল। আগুন ছড়িয়ে পড়ে রাজধানীটির অন্তত 5টি অঞ্চলে। পুড়ছে জেরুজালেম থেকে তেল আবিব মহাসড়কের দুপাশ, যা রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছে স্থানীয়দের মধ্যে। আগুন নিয়ন্ত্রণে ইতোমধ্যেই কাজ করছে ইসরায়েলি দমকল বাহিনীর 63টি ইউনিট। ভারী সরঞ্জাম সহ 11টি হেলিকপ্টার কাজ করছে বলেও জানায় টাইমস অফ ইসরায়েল। চলতি মাসেই দ্বিতীয়বারের মতো ছড়িয়ে পড়া দাবানলে ইতোমধ্যেই ছাই হয়ে গেছে কয়েক একর বনাঞ্চল। প্রাণহানি এড়াতে কমিউনিটি এলাকা থেকে স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিয়েছে উদ্ধারকর্মীরা। পার্ক থেকে পর্যটক ও হাইকারদেরও সরিয়ে নেওয়া হয় বলেও নিশ্চিত করেছে ইসরায়েল নেচার অ্যান্ড পার্কস অথরিটি। সাধারণের নিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া চালক পথচারীদের নিরাপত্তায় বন্ধ ঘোষণা করা হয়েছে প্রধান সড়ক, বন্ধ রাখা হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থাও। এর মধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গাভির এবং পরিবেশ সুরক্ষা মন্ত্রী ইডিট সিলমান। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত।